শ্রীলঙ্কায় এলা খুবই অ্যাট্রাকশন প্লেসেস রয়েছে যেগুলো গেলে আপনার মনটা একদমই ভরে যাবে। মনে হবে যে এই সৌন্দর্য আমি আসলে কখনোই মিস করতে চাই না। একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেন অপরূপ সৌন্দর্যে ভরা। আসলে পাহাড়, ঝর্ণা, নদী, সাগর সবকিছুই যেন দেখতে পারবেন আপনি এখানে আসলে। এক কথায় অপরূপ সৌন্দর্যে ভরা। দর্শক, আমরা এখন যাচ্ছি লিটল অ্যাডামস পিকে। শ্রীলঙ্কা আসলে দুইটা অ্যাডামস পিক আছে। একটা হচ্ছে অ্যাডামস পিক, যেটা হচ্ছে আমরা বিশ্বাস করি আদম আলাহ সাল্লামের পা প্রথম পৃথিবীতে ওখানে পড়েছিল। আর আরেকটা আছে লিটল অ্যাডামস পিক। এটার হিস্ট্রিটা আমার জানা নেই, বাট এটাকে জাস্ট বলা হয় লিটল অ্যাডামস পিক। তো এলাতে জনপ্রিয় স্থানগুলোর ভিতরে এটা একটা। প্রচুর দর্শনার্থী এখানে ভিজিট করে। সো আমরা 9 আর্চ ব্রিজটা ভিজিট করার পরে এখন আমরা যাচ্ছি। দুটো ডিস্টেন্স খুব কম, পাশাপাশি অবস্থিত। বাট আমরা আরেকটা টুকটুক নিয়েছি, কারণ এখানে আসলে গাড়ি যাওয়ার মতো রাস্তা নেই, ছোট রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা। তো এখানে টুকটুক যায়, আমরা যেটাকে আমাদের দেশের সিএনজি বলি, সেটা নিয়ে যাচ্ছি। সো ওখান থেকে আমরা আপনাদের দেখাবো লিটল অ্যাডামস পিক। 9 আর্চ ব্রিজে ঘুরে এসেই এখন আমরা এসেছি লিটল অ্যাডামস পিক দেখার জন্য। আর আমাদের গাড়িটা রেখে বেশ কিছুটা পথ আমাদের টুকটুকে করে আসতে হয়েছে। আমাদের টুকটুকে ভাড়া পড়েছে মাত্র 500 রুপি। লিটল অ্যাডামস পিকে যাওয়ার সময় চোখে পড়ল ফরেনার ফ্যামিলি। এই ফ্যামিলিতে ছোট ছোট দুটো ছেলে মেয়ে রয়েছে যাদের নিয়ে তারা লিটল অ্যাডামস পিকের পাহাড়ে চড়বে। আসলে এরা ভীষণ ভীষণ অ্যাডভেঞ্চার পছন্দ করে, যার জন্য ছোটবেলা থেকেই এদের ট্রেনিংটা দেওয়া হয়। ফ্লাইং রাভানায় এসে আমি তো একদমই অবাক হয়ে গিয়েছি। এখানে কালচার, এখানে ডেকোরেশন, সুইমিং পুল, তারপর ফ্লাইং সবকিছু দেখেই এতটাই অবাক হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছে অন্য এক জগতে চলে আসছি। আর আমার তো খুবই মন চাচ্ছিল ফ্লাইং এ চড়তে, কিন্তু এমন সময় আমরা এসেছি একদমই বিকালের দিকে, আর কিছুক্ষণ পরে হয়তো মাগরিবের আজান দিবে বা সন্ধ্যা হয়ে যাবে। আর যেকোনো একটা জায়গায় আমাকে বেছে নিতে হবে, হয়তো লিটল অ্যাডামস পিকে যেতে পারবো বা এই ফ্লাইং রাভানায় যেতে পারবো। যেকোনো একটা জিনিস, আসলে লিটল অ্যাডামস পিকটাই আমরা যেতে চাই। আর এখানে এত পরিমাণে গান বাজনা বাজছিল, সবাই নাচানাচি করছিল, হই হুল্লা করছিল। আসলে এত ভালো লাগছিল, দেখতেও যেন ভীষণ ভালো লাগছিল। অনেক এনজয় করছিলাম। তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। আমরা যাচ্ছি এখন লিটল অ্যাডাম পিকে। এখানে হাঁটা শুরু করেছি। আমরা অনেক দূর পর্যন্ত হাঁটছিলাম। মনে করেছি লিটল অ্যাডামস পিক একদমই কাছে, বেশি দূরে নাই। কিন্তু আমরা হাঁটছি হাঁটছি, মনে হচ্ছে যে কি আর কত দূর। পিক, হ্যাঁ, লিটল অ্যাডামস পিকের ওই চূড়ায় উঠতে হবে। আল্লাহ ভরসা, আগাও। লিটল অ্যাডামস পিক। লিটল অ্যাডামস পিকে যাওয়ার জন্য এতক্ষণ কিন্তু আমরা সমতল রাস্তা দিয়ে হাঁটছিলাম, মাটির রাস্তা। এখন এখানে এসে দেখি সিঁড়ি বেয়ে বেয়ে আমাদের একদম ওই পাহাড়ের চূড়ায় যেতে হবে। আসলে আমরা দুইজনে মিলেই ভাবছিলাম আমরা কি করব, কারণ আমরা লায়ন্স রকে উঠেছি, আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, বিশেষ করে আমার বরের অনেক কষ্ট হয়ে গিয়েছিল, সে ভাবছিল কি করবে। তারপরে আমরা ডিসিশন নিলাম যে না, যাই হোক না কেন চলো আমরা লিটল অ্যাডামস পিকে উঠেই দেখবো। এইখানে তো আর কখনোই আসা হবে না, এত দ্রুত হাল ছাড়লে হবে না। আর এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফ্লাইং রাভানা। ফ্লাইং রাভানার এখানটায় আপনি হচ্ছে জিপ লাইনিং করতে পারবেন। আর ফ্লাইং রাভানার উপরে যে পাশে যে পাহাড়টা দেখছেন ওটাই হচ্ছে লিটল অ্যাডামস পিক। এই লিটল অ্যাডামস পিকের চূড়ায়, মানে ওই পাহাড়ের চূড়ায় কিন্তু আমরা যাব। আর জিপ লাইনিং দেখে আমি তো একদমই খুশি হয়ে গিয়েছিলাম যে আমি জিপ লাইনিং করব। কিন্তু আমাদের যে ড্রাইভার সাহেব ছিল সে বারবারই বলছিল এটা অনেক রিস্ক, আমি কিন্তু এর দায়িত্ব নিতে পারবো না, এই দায়িত্ব আপনাদের নিতে হবে। মানে কি খারাপ পাহাড় চিন্তা করে দেখেন, এই যে
আমাদের ড্রাইভার সাহেব অনেক ভয় পাচ্ছিল যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে রেসপন্সিবিলিটি কে নিবে, আর এই জিপলাইনিং এক পাহাড় থেকে আরেক পাহাড়ে থামাবে, আর আমরা গেলে দুজনে একসঙ্গে যাব, আর আমার ইরা বাচ্চাকে কার কাছে রেখে যাব। ড্রাইভার সাহেবও তো এতটুকু বাচ্চাকে রাখতে পারবে না, ছোট বাচ্চা, ওর বয়স তখন 16 মাস, আমার ইরামনির বয়স। তখনই আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা জিপলাইনিংটা বাদ দিই, অন্য কোথাও যখন আমরা ট্যুরে যাব তখন আমরা জিপলাইনিং ট্রাই করব। থাবরো রাস্তা এই সাইড থেকে। লিটল অ্যাডামস পিকে যাওয়ার সময় কোন ধরনের রাস্তা পার করে আমাদের লিটল অ্যাডামস পিকের চূড়ায় যেতে হচ্ছে সেটা তো আপনারা ভালো করেই দেখতে পারছেন যে রাস্তার কি কন্ডিশন। আর মাঝে মধ্যে ইরামনি কান্না করছিল, আমাদের বেশ কিছুক্ষণ থেমে থেমে ওকে কান্না থামিয়েই কিন্তু আমাদের উপরের দিকে যেতে হয়েছে। আর আমার ভীষণ ইচ্ছা ছিল আদম পাহাড়ে যাওয়ার জন্য, আসলে আমার খুব ইচ্ছা হয়েছিল যে শ্রীলঙ্কায় আসলে আদম পাহাড়ে যাব। আমাদের হযরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে, যেটা আমরা মুসলিমরা বিশ্বাস করে থাকি। তার পায়ের ছাপটা দেখার জন্য আসলে অনেক পথ হেঁটে যেতে হবে বিধায় আমরা বাদ দিয়েছি। এইখানে দাঁড়িয়ে থাকার অনুভূতি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর আমি যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেটা ছিল লিটল অ্যাডামস পিকের একটা ভাইরাল পয়েন্ট। এই পাথরের উপরে সবাই দাঁড়িয়ে থেকে ছবি তোলে এবং ভিডিও করে। লিটল অ্যাডামস পিকের পাহাড়ের একদমই চূড়ায় যাচ্ছি ইরামনিকে নিয়ে, দেখেন কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তবুও কিন্তু কোনো জায়গায় আমরা ঘুরতে বাদ রাখি নাই। টাটা টাটা। আমি যে কেমনে উঠলাম আমি নিজেও জানি না, বাচ্চা লইয়া। ও খোদা, এটা আল্লাহর অশেষ মেহরবানি ছাড়া সম্ভবই ছিল না। পাহাড়ের চূড়ায় উঠে আমাদের যে এত ভালো লাগছিল, আমাদের এত কষ্ট হয়েছে, সেই কষ্ট যেন এক নিমিষেই শেষ হয়ে গিয়েছে এই দৃশ্য দেখে। যেদিকেই তাকাচ্ছি না কেন শুধু বড় বড় পাহাড়ই চোখে পড়ছে। পাহাড়গুলো দেখছিলাম আর ভাবছিলাম কতই না উপরের দিকে চলে আসছি আমরা। আর ইরা বাচ্চাকে দেখতে হচ্ছিল কারণ ও গুটি গুটি পায়ে সারা পাহাড় কিন্তু হেঁটে বেড়াচ্ছিল। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে আপুস গুপুস খাই। বাচ্চার কান্না থামানোর জন্য আমাদের কত কিনা করতে হয়। আর এই পাহাড়ে ওঠার আগে একটা কথা শুনে নেন, এখানে কিন্তু অনেক পরিমাণে যোগ আছে, একদমই সাবধান। শ্রীলঙ্কাতে আমাদের 6ষতম দিন। আমরা এখন গতকালকে আমরা স্টে করেছি হচ্ছে এল্লাতে একটা হোম স্টেতে। এখন আমরা আছি মিরিশার পথে। সো এখান থেকে হয়তো 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগবে মিরিশার যেতে। আর গতকালকে প্রায় সারা রাতই প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল এখানে। সো আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, বাট ইউজুয়ালি বাকি শহরগুলোতে অনেক গরম ছিল, সেই অনুযায়ী এখানে একটু ঠান্ডা লাগছে। আর আমার ড্রাইভার আমাকে বললো যে মিরিশাতে আবহাওয়া ঠিক আছে, রোদ্দুজ্জ্বল। চলেন দেখি। মিরিশা যাওয়ার সময় বৃষ্টি পেয়েছিলাম, আর এই মেঘলা ওয়েদার দেখে গাড়ির জানালা খুলে এই ভিউগুলো খুবই এনজয় করছিলাম। এল্লা থেকে মিরিশা রোডে যাচ্ছি, আর এই যাওয়ার সময় এত সুন্দর সুন্দর পাথর দেখেন। আমরা কিন্তু উপর থেকে এখন নিচের দিকে নামছি। হ্যাঁ, গতকালকে আমরা শুধু উপরেই উঠছিলাম, আজকে নিচে নামছি। মানে এতটাই উপরে আছি আমরা, মেঘ ভাসছে, মানে আমাদের নিচে মেঘ দেখা যাচ্ছে। আর অনেক সুন্দর মানে গাছপালা, পাহাড় দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর অনেক ঠান্ডা এখানে, মানে গাড়িতে যাচ্ছে আমাদের গ্লাস খোলা, আর শীতল হাওয়া এসে যেন আমাদের গায়ে লাগাই যাচ্ছে, এরকম একটা অবস্থা। কত বড় বড় পাহাড়, দেখা যাচ্ছে এখান থেকে, অসাধারণ লাগছে। জাস্ট এই ভিউগুলা দেখতে দেখতে যাচ্ছি, মানে এক কথা অসাধারণ। আমরা সকাল থেকে রাত পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত এই গাড়ির মধ্যেই থাকি, এই যে বাচ্চা সহ।
মানে 7 দিনের জন্য আমাদের গাড়িটা একটা সংসার হয়ে গেছে বললেই চলে। ঠিক আছে, সব কিছু এই গাড়ির মধ্যে, জিনিসপত্র রাখা থাকা। যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত লং টাইম আমাদের এখানে থাকতে হচ্ছে, এক শহর থেকে আরেক শহরে যেতে হচ্ছে, আর এই সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করতে পারছি আমরা। এই যে সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে পাচ্ছি। মিরিশা যাওয়ার পথেই একটা ভিউ পয়েন্ট পড়ে, সেই ভিউ পয়েন্টের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগছিল এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে থাকতে। প্রতিটা গাড়ি এসে থামাই এই ভিউ পয়েন্টে এবং পর্যটকরা এখানে দাঁড়িয়ে থেকে বেশ কিছুক্ষণ মনের প্রশান্তি নিয়ে নেয়। কারণ এখানে থাকার পরে দেখতে পারবেন যে আপনার নিচে অনেক অনেক মেঘ ভাসছে, আরো বিশাল বড় বড় পাহাড়। আমার কাছে সব থেকে পাহাড়ই বেশি ভালো লাগে। এই যাবৎ যত জায়গায় আমি ঘুরেছি না কেন, সব থেকে মনে হয় পাহাড়েই যাওয়া হয়েছে, সেটা হোক দেশে বা দেশের বাইরে। ভিউ পয়েন্ট থেকে চলে আসছি বিশাল বড় এক ঝর্ণার সামনে। দেখেন না ঝর্ণাটা কত বড়। আমার কাছে যে এত ভালো লাগছিল ঝর্ণাটা দেখে। আমি শ্রীলঙ্কায় এসে মনে হয় সবথেকে বড় ঝর্ণাটা দেখেছি। মানে আমার দেখা এর থেকে বড় ঝর্ণাও আছে, কিন্তু সেখানে আমরা যেতে পারিনি। আর আমাদের চোখে দেখা সবথেকে বড় ঝর্ণা। আমার এরমনি ঝর্ণা দেখে তো ভীষণ খুশি। আমি এই ঝর্ণার সামনে দাঁড়িয়ে শুধু ভাবছিলাম এত পানি কোথা থেকে আসছে। এত বড় ঝর্ণা, দেখেন কি পরিমাণে পানির স্রোত আর এত পরিমাণে শব্দ হচ্ছিল, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। অনেকক্ষণ যাবৎ কিন্তু আমরা এই ঝর্ণার সামনে দাঁড়িয়েছিলাম। ইরামনিকে ড্রাইভার সাহেবের কাছে দিয়েই আমরা অনেক পিকচার তুলেছি এখানে, আর অনেক মজা করছিলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ফরেনার এসেছে আর সবাই সৌন্দর্য উপভোগ করছিল। আসলে এত বড় ঝর্ণা, এত পানির স্রোত আসলে আমাদের কাছে এত ভালো লাগছিল। ঝর্ণার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখতে পেলাম একজন ফরেনার একদমই ঝর্ণার সামনে গিয়েছে। এটা দেখেই আমার বরকে বললাম আমি ওইখানে যাব, একদমই ঝর্ণার কাছে, দেখতেই পারছেন। আমিও খুব বায়না করেছি যাওয়ার জন্য। তারপরে আমার বর আমাকে এই জায়গাটা নিয়ে আসে। আসলে ইরামনিকে এখানে নিয়ে আসিনি, এখানে অনেক রিস্ক। তারপরে আমরা ড্রাইভার সাহেবকে দিয়েই আমরা একদমই ঝর্ণার কাছে চলে আসছি। আর এই বড় পাথরের উপরে উঠতে চেয়েছিলাম, আমার বর আসলে আমাকে উঠতে দেয়নি। কারণ এখানে পিচ্ছিল, একবার যদি পা স্লিপ করে পড়ে যায় আমি যে কোথায় হারিয়ে যাব, আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তাই বেশ কিছুক্ষণ ওইখানে বসেছি এবং অনেক মজা করেছি। ঝর্ণার বেশি কাছে যেতে দিচ্ছিল না, এখানে যে গার্ডগুলা থাকে তারা নিষেধ করছিল, কারণ পাথরগুলো অনেক পিচ্ছিল থাকে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে এখান থেকে বেশ কিছু ফল নিয়েছি। বাংলাদেশে এই ফলগুলোর দাম তো অনেক, আর এখানে বিক্রি করছে মাত্র 4 পিস 30 টাকায়। অনেকগুলো ফল নেওয়ার পরে আমরা এখানে চলে আসছি ডাব খাওয়ার জন্য। আমার বাচ্চাটা ডাব খাওয়ার জন্য কি করছে জাস্ট দেখেন, ও খুব পছন্দ করে ডাব খেতে। আমরা যে কয়টা দিন শ্রীলঙ্কাতে ছিলাম আমরা অনেক পরিমাণে ডাব খেয়েছি। এখানকার ডাব আসলে অনেক মজার। এরামনি বানরকে দেখে কিভাবে ডাকছে দেখেন, ও বানর খুবই পছন্দ করে। আর এখানে অনেক পরিমাণে দোকান আছে, ভুট্টা এবং অনেক অনেক দোকান আছে। আপনি চাইলে যে কোনো জিনিসই খেতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।